যেটা বলছিলাম আর কি, যে তোমার ধরো নোড 1 নোড 2 কে ডেটা পাঠাবে। নোড 1 নোড 2 কে যখন ডেটা পাঠাবে, নোড 1 কি করবে, নোড 2 এর যে পাবলিক কি, যেটা সবাই জানে, নোড 1 ও জানে, তো নোড 1 নোড 2 এর সেই পাবলিক কিটা ইউজ করে ডেটাটাকে তার এন্ডে এনক্রিপ্ট করবে, ফর্মটা চেঞ্জ করবে, এনক্রিপ্ট করবে। করার পরে সেই এনক্রিপ্টেড ডেটাটা পাবলিক নেটওয়ার্ক দিয়ে যাবে। ফাইনালি when it will reach at node 2, node 2 will use its private key. Node 2 will use its private key to decrypt this data, and the original data will be received by the node 2. So that is the mechanism. That is the mechanism. We call it public key encryption, and like that. So this is the mechanism, public private key encryption. So that is basically the encryption techniques. That is basically the encryption technique. Encryption technique এরকম। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলোকে আমরা অ্যাচিভ করতে পারি by using the proxy servers and all that. Okay, আমরা প্রক্সি সার্ভারে যেমন কন্টেন্ট ফিল্টারিং করতে পারি, আমরা এনক্রিপ্টেড ডেটাকে ফিল্টার করতে পারি, আমরা ফিল্টারকে বাইপাসও করতে পারি। এরকম অনেক কিছু মেকানিজমস আমরা প্রক্সি সার্ভারের থ্রু দিয়ে অ্যাচিভ করতে পারি। নাও আই এম কামিং টু ফিউ টাইপস অফ প্রক্সিস। কিছু টাইপ অফ প্রক্সি সার্ভার্স আছে টেকনিক্যালি, তো আমরা কিছু টাইপ অফ প্রক্সি সার্ভার্স একটু দেখবো এবার। এরকম টাইপস অফ প্রক্সিস বলতে ফার্স্টেই আমার যেটা মনে পড়ে সেটার নাম হচ্ছে ফরওয়ার্ড প্রক্সিস। ফরওয়ার্ড প্রক্সিস এখানে কি থাকছে, ইউজার, এখানে কি থাকছে, প্রক্সি সার্ভার, আর কি আছে এখানে ইনভলভ, নেটওয়ার্ক অর ইন্টারনেট। ওকে, 1 মিনিট। সো কিভাবে লিঙ্কড, এরা কিভাবে লিঙ্কড, ইউজার লিঙ্কড প্রক্সি সার্ভারের সঙ্গে, প্রক্সি সার্ভার ইউজারের সঙ্গে লিঙ্কড, প্রক্সি থ্রু দিয়ে ইউজার ইন্টারনেটকে অ্যাক্সেস করছে, সুতরাং লিঙ্কটা এইরকম। এবং তোমার যা সিকিউরিটি মেকানিজমস এভরিথিং সব কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কি হচ্ছে, in this mechanism the client requests its internal network server to forward to the internet. এখানে কি হয়, এই যে তোমার ইউজারের নেটওয়ার্কটা, তার মধ্যেই কিন্তু তোমার এই প্রক্সি সার্ভার এটা রাখা আছে, তার সঙ্গে এটা আছে, মানে এইটা হচ্ছে ইউজার এন্ডে। এখানে কি করতে পারে ইউজার, it can request its internal network, that means proxy server, to forward to the internet. প্যাকেটটা ইন্টারনেটে ফরওয়ার্ড আছে। সাপোজ তুমি একটা যে কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করবে, সাপোজ দ্যাট ইজ google.com। তো if it is google.com, এই যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা কিন্তু প্রক্সি সার্ভারের থ্রু দিয়ে ইন্টারনেটে যাচ্ছে। সো সেই জন্য এটাকে আমরা বলছি ফরওয়ার্ড প্রক্সি, প্যাকেটটাকে ফরওয়ার্ড করছে। ওকে, এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট যেটা আছে সেটার নাম ওপেন প্রক্সিস। এটা গেল ফরওয়ার্ড প্রক্সি, আরেকটা হচ্ছে ওপেন প্রক্সিস।
What is open proxies? In the open proxies, the architecture will be this. So architecture will be this. Here what happens? This open proxy helps clients to conceal their IP address while browsing the web. That is the very important part. That's why it is known as open proxy. Here, the actual identity of the user will be hidden, will be concealed by the proxy server, and still that user can access it. তার মানে technically open proxy সে তুমি অ্যাজই পাচ্ছো ইন্টারনেটের মধ্যে, তোমার ইন্টারনেট থেকে একটা ডেটা আসছে, ইন্টারনেট থেকে ডেটা রিসিভ হচ্ছে, তোমরা কমিউনিকেট করছো, বাট আনঅ্যানোনিমাসলি। দ্যাট ইজ ওয়াই ইউ আর সেইং আনঅ্যানোনিমাসলি। তোমার আইডেন্টিটি আলাদা করে ইউজারের নয়, তোমার আইডেন্টিটি ইন্টারনেটের একটা প্যাকেট আসছে। That is basically open proxy. Next, there is a concept known as reverse proxy. What is that? Let us see. Reverse proxies. What is reverse proxies? Suppose this is the internet. This is your proxy server, and suppose this is the web server যেখান থেকে তোমরা ওয়েব অ্যাক্সেস করছো, যেখান থেকে ওয়েব অ্যাক্সেস হচ্ছে, ওয়েব সার্ভার। ওকে, there are different specific servers, okay are present. ওয়েব সার্ভার যেখানে দিয়ে আমরা ওয়েব অ্যাক্সেস করি, ডেটাবেস সার্ভার যেখান দিয়ে আমরা ডেটাবেস অ্যাক্সেস করি, এরকম স্পেসিফিক সার্ভারও তৈরি করা যায়। অনেক সময় একটাই সার্ভারের মধ্যে সব মেকানিজমস গুলো এনফোর্স থাকে যদি স্মল অর্গানাইজেশন হয়, বাট যদি বিগ অর্গানাইজেশন হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সার্ভার স্পেসিফিক পারপাসে ইউজ হয়। তো সেই হিসেবে ওয়েব সার্ভারের কথা এখানে আমি বললাম। ওকে, ফাইন। নাও বেসিক্যালি here the concept is reverse. Why reverse? যখন ছবিটা আঁকবো তুমি বুঝে যাবে। ফার্স্ট অফ অল তো অ্যাক্সেস হচ্ছে এখান থেকে এখানে, দিয়ে এখান থেকে এখানে, এবং রিভার্স ওয়েতে অ্যাক্সেস হচ্ছে। ঘটনা হচ্ছে এখানে this is the mechanism. This is the mechanism. এইটা কিন্তু আমার minded my internal network, my own network. This is my own network. This is my internal network. Okay, right? So suppose this is one website. Maybe this is our site. So reverse proxy কি হচ্ছে? Here requests are forwarded to one or more proxy servers. Actually, request টা forward হয় to one or more proxy servers, and the responses from the proxy server is retrieved as it come directly from the original server. আবার বলি, এখানে যেটা হয়, requests are forwarded to one or more proxy server. এখানে একটাই সার্ভার, প্রক্সি সার্ভার দেখানো হয়েছে ওয়েব সার্ভার থেকে। তো one or more proxy server মানে এটা ওয়েব সার্ভার, এটা অর্গানাইজেশনের ওয়েব সার্ভার যেখান দিয়ে অর্গানাইজেশনের সবাই ওয়েব অ্যাক্সেস করে, সেটা কানেক্টেড প্রক্সি সার্ভারের সঙ্গে। তাহলে ওয়েব সার্ভারে বসে ধরো তুমি সার্চ করছো google.com, so that request will come to the proxy server, and প্রক্সি সার্ভার থেকে যে রেসপন্সটা আসছে it will be retrieved as if it is coming from the original server, that is from internet. So it is reverse.
The mechanism is reverse. You are accessing it like that. The mechanism is reverse. Okay. So that is basically the reverse proxies. Fine. So these are the you can say different types of proxy servers, different types of proxy servers. Okay. Ebar, if it is fine, if it is okay to you, if you have any question from up to this, you can ask me. And then I will go to another small topic on the proxy server itself. That is the architecture of the proxy server. What is the basic architecture of the proxy server? That I will just tell you. It is not so important at your level, but still I want to give you some information regarding this. And then I will end the class today. So before that, I want to ask you that whether you have any doubt up to this. Whatever I have discussed lots of things. We have started with firewalls. We have seen different firewalls. We have seen how firewall works. We have seen why firewall is needed. And then we come to proxy server. We have seen what is proxy server, how it works, what are the different types of proxy servers, what are the different mechanisms in it, and all that. স্যার ওপেন প্রক্সিসটা আরেকবার বলবেন? হ্যাঁ, অবভিয়াসলি ওপেন প্রক্সিসে আমরা যেটা বলেছিলাম সেটা হলো এই যে এখানে তুমি যে ফ্যাসিলিটিটা পাচ্ছ সেটা হলো যে তুমি ইউ ক্যান হাইড your own IP address when you are browsing the web. When you are browsing the web, you can hide your own identity. That means you can hide your own IP. You can hide your own IP and you can access internet. So ideally আমরা যদি ছবিতে সেটাকে দেখার চেষ্টা করি, তো তাহলে ধরা যাক যে এইটা তুমি তোমার নেটওয়ার্কে বসে আছো, এখানে তোমার প্রক্সি সার্ভারও আছে, কোনো একটা জায়গায় প্রক্সি সার্ভার রাখা আছে, এবং তুমি অ্যাক্সেস করছো ইন্টারনেট। ঠিক এভাবে যদি এরকম সিচুয়েশন থাকে, then you cannot hide yourself because your network is identified, your network is open, anybody can see from which the packet is coming. But if you can hide yourself within a envelope, that is basically internet. That is basically internet. Again, that is basically internet. Again, this is the internet. So this is the internet. This is as if from internet somebody is accessing some server. So here open proxy says that you can hide your IP address. You can hide your IP address. তুমি তোমার IP অ্যাড্রেসটাকে হাইড করতে পারলে, after hiding it you are accessing through the proxy server, you are accessing internet. So that is basically open proxy. মানে প্রক্সিটা কারুর, এর আগেরটায় তোমার যদি মনে থাকে, আগেরটা আমি বলেছিলাম যখন ফরওয়ার্ড প্রক্সি, সেখানে আমি দেখিয়েছিলাম যে ইউজার এবং প্রক্সি সার্ভার তারা কিন্তু আমার ইন্টারনাল নেটওয়ার্কে আছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি আগেরটার সঙ্গে। ইউজার এবং আমার প্রক্সি সার্ভার আমার নিজস্ব নেটওয়ার্কে আছে। এখানে আমি কিন্তু তা দেখাইনি, তুমি দেখো এখানে আমি তা দেখাইনি। এখানে আমি কি দেখিয়েছি? এখানে আমি দেখিয়েছি আমার ইউজার এবং আমার প্রক্সি সার্ভার তারা আলাদা। ইউজার একটা সাইটে আছে, প্রক্সি সার্ভার মেবি আরেকটা সাইটে আছে। ইউজার আমার নিজের নেটওয়ার্কে নেই, বাট যখন আমি সেই প্রক্সি সার্ভারের থ্রু দিয়ে ইন্টারনেটকে অ্যাক্সেস করছি, প্রক্সি সার্ভার আমার যে ইউজার আইডিটাকে সেটাকে হাইড করে ও নিজের কাছে রেখে দিচ্ছে। ও কিন্তু নিজের কাছে রেখে দিচ্ছে। তুমি বলতেই পারো যে স্যার আইপি অ্যাড্রেস তো একদম হাইড হতে পারে না, একদম হাইড হলে তো সেটা তুমি কমিউনিকেট করবে কি করে? বাট
কি করছে, প্রক্সি সার্ভার তার নিজের কাছে রেখে দিয়ে প্রক্সি সার্ভারের আইপি দিয়ে অ্যাক্সেস করছে অ্যাকচুয়াল ডেটাটাকে। আবার যখন ডেটাটা তোমার এখানে ডেটাবেস আছে একটা, বেসিক্যালি এখানে ডেটাবেস আছে, প্যাকেটটা কোন আইপি অ্যাড্রেস থেকে আসছে সেটা এখানে লেখা আছে, এবং কোন আইপি অ্যাড্রেসে যাচ্ছে সেটাও এখানে লেখা আছে। এই যে আইপি অ্যাড্রেসটা, এটা তোমার অরিজিনাল আইপি অ্যাড্রেস, আর তুমি যার সঙ্গে কমিউনিকেট করছো এটা তার আইপি অ্যাড্রেস। এবার যখনই প্রক্সির কাছ থেকে সেই পার্টিকুলার ইউজারের থেকে ইনফরমেশন এলো, রেসপন্স এলো, সে তখন বুঝতে পারলো, প্রক্সি বুঝতে পারলো, ওকে এই ইউজারটাকে তো এই আইপিটা ডেটা পাঠিয়েছিল, তার মানে এই ডেটাটা এখন এই ইউজারের কাছে যাবে, তো ফাইনালি এটা তখন তোমার কাছে আসছে। তো ইন দা মিন টাইম যেটা হচ্ছে, তোমার যে অরিজিনাল আইপি অ্যাড্রেস সেটা এখানে হাইড হয়ে যাচ্ছে, প্রক্সি তার নিজস্ব একটা আইপি অ্যাড্রেস ইউজ করে অ্যাকচুয়ালি কমিউনিকেটটা করছে অন বিহাফ অফ ইউ। সো দ্যাটস বেসিক্যালি প্রক্সি সার্ভার ইজ। That is open. That is basically open proxies. That is basically open proxies. Fine. হ্যাঁ স্যার। Okay. Anybody else, if you have any question, please ask. And I'm just quickly telling you the architecture of the proxy server and I will end. স্যার হ্যাঁ বলো। এটা ভিপিএন এর সাথে খুব সিমিলার না? হ্যাঁ 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 একদম ওইভাবেই মেকানিজম। একদম একদম। এগুলো সবই হচ্ছে তোমার মানে ইন্টার রিলেটেড মেকানিজম, বুঝলে তো? সবই হচ্ছে ইন্টার রিলেটেড মেকানিজম। ভিপিএন এর কনসেপ্টটা একটু আলাদা, মানে তুমি যদি বিজনেস পার্সপেক্টিভ থেকে ভাবো, ভিপিএন এর কনসেপ্টটা একটু আলাদা, প্রক্সির কনসেপ্টটা একটু আলাদা। ভিপিএন এ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি পাবলিক নেটওয়ার্ক ইউজ করে অ্যাজ ইফ তুমি প্রাইভেট নেটওয়ার্কে আছো, তুমি ইউজ করছো অ্যাকচুয়ালি পাবলিক নেটওয়ার্ক, বাট অ্যাজ ইফ তোমার কানেকশনটা ডেডিকেটেড তোমার আর তোমার ইউজারের মধ্যে। তোমার আর তোমার ইউজারের মধ্যে তুমি যদি কোনো ডেডিকেটেড কানেকশন চাও, সেক্ষেত্রে ভার্চুয়াল পাবলিক নেটওয়ার্ক আমরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আমরা ইউজ করি। ভার্চুয়াল ওই কারণেই আসছে কথাটা, যেহেতু আমরা পাবলিক নেটওয়ার্ক ইউজ করে অ্যাকচুয়ালি প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করছি, সেজন্য ভার্চুয়াল। তো এবার বিভিন্ন ভিপিএন কোম্পানিজ আছে, তারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে, ফাইন। তো অবভিয়াসলি সেখানে প্রক্সি সার্ভারস ইউজ হয়। থিংস আর রিলেটেড, very related. Okay, so then architecture of the proxy server, আমি জাস্ট একটু আর্কিটেকচারটা দেখে নেবো খুব সিম্পলি। আমি আবারও বলছি, আর্কিটেকচারটা আমার মনে হয়েছে তোমাদের লেভেলে খুব একটা ইম্পর্টেন্ট নয়, but still আমি জাস্ট I want to give you some information because I think in the next semester you have network cyber security or that kind of subject কোথায় তোমাদের আছে, তখন তোমাদের এই ধরনের এই কনসেপ্ট গুলো কিন্তু খুব কাজে লাগবে। এখান থেকেই তখন পড়াশোনাটা শুরু হবে, এনক্রিপশন, এই প্রক্সি সার্ভার, এগুলো থেকে। সো আমি একটু আর্কিটেকচার জাস্ট বলে রাখছি। প্রক্সি সার্ভারে যদি আর্কিটেকচার আমরা দেখি, ফার্স্টেই আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রক্সি সার্ভার ইন্টারফেস, যেটা থ্রু দিয়ে ইউজার ইন্টারফেসটা হচ্ছে। সো প্রক্সি সার্ভার ইন্টারফেস। নেক্সট তার তলায় যেটা থাকে সেটাকে আমরা বলি প্রক্সি সার্ভার লিসেনার, যেখান দিয়ে কানেকশনটা সরি যদি কানেকশনটা অ্যাক্সেস হচ্ছে। ওকে, নেক্সট ইজ কানেকশন ম্যানেজার। বুঝতেই পারছো, কানেকশন ম্যানেজার মানে যে কানেকশনটাকে হ্যান্ডেল করছে বিটুইন ইউ অ্যান্ড ইউর ইউজার। দেন ক্যাশে ম্যানেজার, যদি কোনো ডেটা ক্যাশে ঘটনা ঘটে থাকে সেই ডেটা ক্যাশে গুলোকে ম্যানেজ করার দায়িত্ব ক্যাশে ম্যানেজারের। দেন লগ ম্যানেজার, কে কখন কি ধরনের ডেটা অ্যাক্সেস করছে সেখানে সেজন্য লগ মেনটেন হয়, রেকর্ড মেনটেন হয়, সেই লগ ম্যানেজার। ওই দেখালাম যে কোন ওই ওপেন প্রক্সির ক্ষেত্রে লগ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন প্যাকেট থেকে অ্যাকচুয়ালি ডেটাটা আসছে, কোন নোডে যাচ্ছে ইন্টারনেটে, আবার সেখান থেকে যখন ডেটাটা আসছে তাহলে কোন নোডে পাঠাতে হবে এদিকে রিভার্স ওয়েতে, তাহলে ওই যে লগটা, ওইটাকেই লগ বলছি আমরা, ডেটাবেস মেনটেন হচ্ছে লগ ম্যানেজার। আর হচ্ছে ফাইনালি সাম কনফিগারেশনস, সাম ইন্টারনাল কনফিগারেশনস। তো এই নিয়ে মোটামুটি প্রক্সি সার্ভার তৈরি হয়, ঠিক আছে? তো প্রক্সি সার্ভারের ইন্টারফেসের মধ্যে কি ফাংশনালিটি আমরা পাই? স্টার্ট প্রক্সি পাই, স্টপ প্রক্সি পাই, এক্সিট করতে পারি, ব্লকিং করতে পারি কোনো ইউআরএল কে, কোনো যদি পার্টিকুলার ইউআরএল কে ব্লক করতে চাই তাহলে ব্লক করতে পারি কোনো ক্লায়েন্টকে, লগকে ম্যানেজ করতে পারি, ক্যাশে কে ম্যানেজ করতে পারি, কনফিগারেশন মডিফাই করতে পারি। তো অল দিস
তোমার ফাংশনস মানে প্রক্সি সার্ভারকে হ্যান্ডেল করার জন্য যে অপশনস গুলো দরকার, সেই অপশনস গুলো আমরা প্রক্সি সার্ভার ইন্টারফেস থেকে অ্যাক্সেস করতে পারি। স্টার্ট করতে পারি প্রক্সিকে, স্টপ করতে পারি প্রক্সিকে, প্রক্সি থেকে এক্সিট করতে পারি আমরা, ব্লক করতে পারি কোনো পার্টিকুলার ইউআরএল কে, ব্লক করতে পারি আমরা কোনো পার্টিকুলার ক্লায়েন্টকে, লগটাকে আমরা ম্যানেজ করতে পারি, আমরা ক্যাশে কে ম্যানেজ করতে পারি, আমরা কনফিগারেশন কে, এই সবগুলো। নেক্সট হচ্ছে প্রক্সি সার্ভার লিসেনার। প্রক্সি সার্ভার লিসেনারে কি বললাম, যে বেসিক্যালি it is the port actually, port address, সেই port, it is the port where new request from the client browser is listened. কোনো new request আসে from your client browser, তো সেইটাকে ওখানে সেটাকে রিসিভ করা হয়। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি দি প্রক্সি সার্ভার লিসেনার। এবং এইখানে এই প্রক্সি সার্ভার লিসেনারই কিন্তু আমরা ব্লকিং অ্যাকশন গুলোকেও পারফর্ম করতে পারি, যে কাকে ব্লক করব কাকে করব না, কোনো পার্টিকুলার ইউজারকে ব্লক করব, তাহলে সেটাও কিন্তু আমরা এই প্রক্সি সার্ভার লিসেনারে এই জায়গাটা করতে পারি। নেক্সট হচ্ছে কানেকশন ম্যানেজার। কানেকশন ম্যানেজারে বিভিন্ন কাজ হয়, যেমন আমরা কোনো রিকোয়েস্টকে রিড করছি, তো কানেকশন ম্যানেজারে কাজ হয়। কোনো ইউআরএল কে আমরা পার্স করছি, আমরা বলি পার্স করছি, মানে কোনো ইউআরএল কে আমরা বুঝছি যে whether that URL is blocked or not, সেইগুলো। ওকে, আমরা অনেক সময় কানেকশন জেনারেট করছি টু সাম ওয়েব সার্ভার, সেটাও এই কানেকশন ম্যানেজার দিয়ে করা হয়। আমরা রিপ্লাই কি রিসিভ করছি ফ্রম সাম ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারে যখন আমি কিছু রিকোয়েস্ট করছি, ওয়েব সার্ভার তো রিপ্লাই করছে, সেই রিপ্লাইকে আমরা যে রিসিভ করছি বা রিড করছি রাদার, তো সেটাও কিন্তু এই কানেকশন ম্যানেজার দিয়ে করা হয়। নেক্সট হচ্ছে ক্যাশে ম্যানেজার। ক্যাশে ম্যানেজারে তোমাকে যেটা বললাম, যে তুমি তোমার ক্যাশেকে, তুমি যদি ধরো তোমার ক্যাশে, অনেক সময় আমরা ক্যাশে ডিলিট করি, মনে আছে ক্যাশে ডিলিট করি, তো ব্রাউজার ক্যাশে ডিলিট করি, সেই ক্যাশে ম্যানেজার স্টোর করতে পারি, ডিলিট করতে পারি, ক্লিন করতে পারি, সার্চ করতে পারি, তো ক্যাশে ম্যানেজার। নেক্সট হচ্ছে লগ ম্যানেজার। লগ ম্যানেজারে আমি লগ দেখতে পারি, লগকে ডিলিট করতে পারি, লগকে আপডেট করতে পারি, লগ ম্যানেজার। আর কনফিগারেশন তুমি বুঝতেই পারছো, সাম সেটিংস রিলেটেড ইনফরমেশন নিডস টু বি চেঞ্জড, তাহলে কনফিগারেশন থেকে আমরা সেই সেটিং রিলেটেড ইনফরমেশন গুলোকে চেঞ্জ করতে পারি। যেমন আমি ক্যাশের কোনো সেটিং কে চেঞ্জ করবো, যে আগে হয়তো আমার রুল ছিল যে ক্যাশেতে লাস্ট 3 দিনের ডেটা থাকবে, এখন আমি বললাম না, ক্যাশেতে লাস্ট 2 দিনের ডেটা থাকবে। like that there are different actions that can be taken in the cache for the cache, and that is actually configurations এই ধরনের কাজগুলো হয়ে থাকে। so basically that is all about your proxy server. এছাড়া প্রক্সি সার্ভারে আর তোমাদের পড়ার মতন কিছু নেই, এবং ফায়ারওয়ালেও আমি যা বললাম এই অবধি ফায়ারওয়ালে দেখবে। so that is basically the whole thing. আজকের জন্য আমরা এই অবধি দেখবো। নেক্সট দিন আমরা এখান থেকে এরপর থেকে শুরু করব আমাদের পরীক্ষা, কিন্তু মনে রেখো আগস্টে পরীক্ষা। সো পড়াশোনাটা করতে শুরু করে দাও প্লিজ, বারবার বলছি, তার কারণ আর বেশি দিন সময় পাবে না, এবং আমরাও সিলেবাসের অনেকটাই কভার করে এসেছি, আর কিছুটা পোর্শন বাকি আছে, উই উইল কভার ইট আপ, নো প্রবলেম। তো যা আজকে বললাম আশা করি বুঝতে পেরেছো। থাকলো এই পর্যন্ত আজকে। থ্যাংক ইউ ফর স্যার, বলো স্যার আগের দিনের একটা জিনিস বুঝতে পারছি না, টিসিপির ওই ক্র্যাশ রিকভারিটা কিভাবে হচ্ছে ওটা একটু বলে দেবেন? টিসিপির ক্র্যাশ রিকভারি, টিসিপিতে যখন তোমার কোনো ডেটা ধরো, টিসিপিতে যখন কোনো ডেটা, মানে টিসিপি হচ্ছে এমন একটা প্রোটোকল যেটা কিনা খুব স্ট্রং এরর ডিটেকশন কারেকশন মেকানিজম প্রোভাইড করে। মানে আমি তোমাকে খুব জিস্ট ওয়েতে বলছি, টিসিপি হচ্ছে এমন একটা প্রোটোকল যেটা খুব স্ট্রং এরর ডিটেকশন কারেকশন মেকানিজম প্রোভাইড করে। যেহেতু টিসিপি খুব স্ট্রং এরর ডিটেকশন কারেকশন মেকানিজম প্রোভাইড করে, সেই কারণে টিসিপিতে এই ক্র্যাশ রিকভারিটা আমরা দেখতে পাই। এই ক্র্যাশ রিকভারি অনেক রকম মেকানিজম বেসিক্যালি আছে, তার মধ্যে একটা মেকানিজম ধরা যাক ওই উইন্ডো পলিসি, তোমার যদি মনে থাকে ওই উইন্ডো পলিসি ইউজ করেও আমরা কিন্তু ক্র্যাশ রিকভারি এই ধরনের কনসেপ্ট গুলোকে এনফোর্স করতে পারি।
আমাদের যে উইন্ডোজ পলিসি আছে, মানে উইন্ডোজ পলিসি বলতে আমি যেটা বলতে চাইছি, ধরো যে সেন্ডার কতটা ডেটা সেন্ড করবে বিফোর গেটিং অ্যান্ড অ্যাকনলেজমেন্ট ফ্রম দি রিসিভার। ফাইন। তো সেক্ষেত্রে ওই উইন্ডো পলিসিটা আমায় বলে দিচ্ছে যে ভাই তুমি যদি ডেটা ঠিকঠাক পাঠাতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই লিমিটেশনে ডেটা পাঠাতে হবে টু দ্যাট রিসিভার, বিকজ ওই রিসিভার কিন্তু এই অবধি ডেটা রিসিভ করতে পারবে, তারপরে আর পারবে না। এখানে যেটা হয়, when a particular host receives a packet, ও কি করে, ও কিন্তু টিসিপি প্রোটোকল অনুযায়ী ওকে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট পাঠাতেই হবে টু দা সেন্ডার, ঠিক আছে? এবং সেই যে অ্যাকনলেজমেন্ট ওকে পাঠাতে হবে, সেই অ্যাকনলেজমেন্টটা কিন্তু একটা সিকোয়েন্স নাম্বার মেনটেন করে পাঠাতে হবে, ঠিক আছে? আমরা যদি ছবিতে দেখি, তোমাকে আগের দিন আমি একটু বলছিলাম তোমাদের, যেমন ধরা যাক যে এটা সেন্ডার, এটা একটা নোড এবং এটা আরেকটা নোড, এরা কমিউনিকেট করছে, কানেকশন এস্টাবলিশমেন্ট টিসিপি তে যা হয়েছে, তারপরে ডেটা কমিউনিকেট করছে। তাহলে ফার্স্ট প্যাকেট যেটা সেটা হয়তো P0 হিসেবে যাচ্ছে এখানে। P0 যাওয়ার পর রিসিভার সেটাকে রিসিভ করার পর রিসিভারকে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট, সাপোজ ACK0 রিসিভারকে পাঠাতে বা ACK1 রিসিভারকে পাঠাতে হবে। Until and unless receiver is getting this acknowledgement 1, receiver will assume that packet P0 has not reached yet. এইখানটাই ক্র্যাশ রিকভারি। এখানটাই তার মানে কি, এই রিসিভার কি ভাবলো, রিসিভার ভাবলো যে প্যাকেটটা লস হয়েছে, অথবা এরকম ধরো প্যাকেটটা রিয়েলি লস হয়েছে, ধরো এখানে প্যাকেটটা পৌঁছয়নি, প্যাকেটটা লস্ট হয়ে গেছে। ইফ ইট হ্যাপেন্স, তাহলে এই অ্যাকনলেজমেন্টটা আসবে না, প্যাকেটটা যদি লস হয়ে গিয়ে থাকে, রিসিভারে না পৌঁছয়, ঠিক আছে, রিসিভারে যদি না পৌঁছয়, তাহলে এখান থেকে অ্যাকনলেজমেন্টটা আসবে না। তাহলে সেন্ডার এখানে একটা টাইম অবধি ওয়েট করবে, একটা প্রি স্পেসিফাইড টাইম সেন্ডার ওয়েট করবে। ক্র্যাশ রিকভারি ঠিক কোন জায়গাটা হচ্ছে দেখো, সেন্ডার একটা প্রি স্পেসিফাইড টাইম ওয়েট করবে, ধরা যাক 5 মাইক্রোসেকেন্ড, 5 মিলিসেকেন্ড, ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, মানে বা আমাদের ভাবার জন্য আমরা বলতে পারি 5 সেকেন্ড টাইম অবধি ওয়েট করবে। আফটার ওয়েটিং ফর 5 সেকেন্ড টাইম, রিসিভার উইল এগেইন সেন্ড দি ডেটা, sender will again send the data to the receiver, and then if receiver gets this data, then receiver again sends the acknowledgement. So that is basically the basic crash recovery mechanism, ঠিক আছে? এখানে যে ক্র্যাশ করলো ডেটাটা, সেটাকে এরকম ভাবে রিসিভার আবার রিসিভ করলো। ওকে, so that is basically the crash recovery mechanism, which is entirely based on acknowledgement mechanism, and that too by maintaining the sequence number. এই সিকোয়েন্স নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, আমি যাচ্ছি না ডিটেলসে, বিকজ ফ্লো কন্ট্রোল তোমাদের সিলেবাসে নেই, আমি দেখলাম, বাট দিস সিকোয়েন্স নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি। ধরা যাক যখন সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাচ্ছে, সেন্ডার জানে যে সেন্ডার প্যাকেট 0 পাঠাচ্ছে, এবং রিসিভারও জানে যে রিসিভার প্যাকেট 0 রিসিভ করবে। ফাইন, ঠিক আছে? এবার ধরো এই লস্ট হয়নি, খুব ভালো করে বোঝো, ধরো এই লসটা হয়নি, সব লস্ট ফার্স্ট কিছু হয়নি, প্যাকেট 0 রিচ করেছে, রিসিভারে রিচ করেছে। বাট যেটা হয়েছে, রিসিভার যে অ্যাকনলেজমেন্টটা পাঠিয়েছিল সেন্ডারকে, সেই অ্যাকনলেজমেন্টটা লস্ট হয়েছে। হতেই পারে, যে কোনো কিছু লস্ট হতে পারে, তো অ্যাকনলেজমেন্টটা লস্ট হয়েছে। সেন্ডারের পার্সপেক্টিভ থেকে ভাবো, সেন্ডার কিন্তু অ্যাকনলেজমেন্ট পেলো না। তো হোয়াট সেন্ডার ইজ থিঙ্কিং দ্যাট ওকে, receiver has not received my packet, that packet must be lost somewhere, so I have to resend the packet. Receiver will resend the packet, same packet P0, receiver will resend packet P0, ঠিক আছে, again after timeout. কিন্তু this time sender is not expecting to get packet P0, receiver is expecting to get packet P1. তো সেন্ডার যদি প্যাকেট P0 পাঠায় আবার, এবং রিসিভার তো প্যাকেট P0 পেয়ে গেছে, অ্যাকনলেজমেন্টটা সেন্ডার পায়নি, দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে প্রবলেমটা সেন্ডারের এন্ডে, রিসিভার কিন্তু কাজ করেছিল, তাহলে এবার কিন্তু সেন্ডার তা বুঝতে পারছে না। সেন্ডার কি করছে, প্যাকেট P0টাকে আবার পাঠাচ্ছে, কিন্তু রিসিভার দিস টাইম এক্সপেক্টস টু গেট প্যাকেট P1। তাহলে এই P0 ইজ নট ইকুয়াল টু P1,
P0 is not equal to P1, যেহেতু P0 আর P1 এর সিকোয়েন্স নাম্বার আলাদা, রিসিভার P0 প্যাকেটটাকে কিন্তু ডিসকার্ড করবে, নেবে না, কারণ ডুপ্লিকেট প্যাকেটও নেবে না, ডিসকার্ড করবে, বিকজ ও চাইছে P1 প্যাকেট, পাচ্ছে P0 প্যাকেট, ও ডিসকার্ড করবে। সো দ্যাট ইজ অলসো ক্র্যাশ রিকভারি। বুঝতে পেরেছি স্যার। Fine. So this is basic mechanism, okay? Completely based on flow control. This is basically part of flow control. When you will come to MCA, we will discuss this in more detail. Okay. So that's the thing is. So if it is fine, so I'm ending the class today here. Next day, again we will hopefully we will meet, and before that let me take your attendance once more. রনি তোমাকে পাঠিয়ে দিস, তুই না পাঠালে এ হয়, একসঙ্গে আসে না আমার কাছে, ওই জন্য অসুবিধা হয় একটু, বুঝলি? তবু আমি নিয়ে রাখছি ব্যাকআপ হিসেবে। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস।